নমস্কার, আরও একটা নতুন এপিসোড। আজকের আলোচনার বিষয় খুব গুরুত্বপূর্ণ কতগুলো দিক তুলে আনার চেষ্টা করব, সেই জন্য সঙ্গে থাকুন এবং ব্রেকের পর ফিরে এসে আলোচনা করব কি কি অধ্যায় আজকে আমরা আলোকপাত করব এই টেকনিক্যালি শিক্ষামূলক দিক থেকে অনুষ্ঠানে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি শান্তনু, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেল টেক টক উইথ শান্তনু সেন। এই চ্যানেলে আমি আলোচনা করি শেয়ার বাজার সংক্রান্ত টেকনিক্যালের পরিপ্রেক্ষিতে শিক্ষামূলক দিক থেকে কিছু খুঁটিনাটি তথ্য ইনপুট দেওয়ার জন্য, এবং তার সাথে টেকনিক্যালের কিছু প্রয়োগও আলোচনা করি। খুবই গুরুত্বপূর্ণ সপ্তাহে আমরা পা রাখতে চলেছি, 20 তারিখ থেকে 24 তারিখ। যদিও আমি যখন অনুষ্ঠান করছি সেটা হচ্ছে 17 মে 2024। শনিবারের একটা ট্রেডিং সেশন বাকি আছে, যেটা খুব অল্প সময়ের জন্য হবে। সেই ডেটাটা অ্যাভেলেবেল নেই, বা সেটা বলতে পারেন যে সেটাকে ছেড়েই আমি অনুষ্ঠানটা করছি। সোমবার দিন সপ্তাহ শুরু হলেও মুম্বাইয়ে ইলেকশন থাকার জন্য সেই দিন বাজার বন্ধ থাকছে, ফলে মার্কেট চলবে আগামী সপ্তাহে মাত্র 4টি ট্রেডিং সেশন, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি খুব গুরুত্বপূর্ণ সময়ের পরিপ্রেক্ষিতে। গত সংখ্যায় আপনাদের সাথে আলোচনা করেছিলাম 22,800 ভার্সেস 21,800, অর্থাৎ 1000 পয়েন্টের যে ট্রেডিং ব্যান্ড আছে, এবং মোটামুটিভাবে বলা যেতে পারে যে 21,800 আশপাশ থেকে অর্থাৎ 21,821 থেকে বাজার বাউন্স ব্যাক করে এবং সেখান থেকে একটা ভদ্রস্থ জায়গায় 22,400 আশপাশে বাজার পৌঁছে দিয়েছে। এখন কী ঘটনা ঘটবে আজকে আমি চেষ্টা করেছি আপনাদের সাথে টেকনিক্যালি ছোট ছোট কতগুলো দিক তুলে ধরার, যেগুলো আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এইগুলো একটু ফলো করলে বোধহয় এবার একটু সুবিধা হবে। একটু কমপ্লিকেটেড মনে হতেও পারে যারা একদম নতুন করছেন, কিন্তু একটু ধৈর্য ধরে যদি শোনেন এবং যেখানটা বুঝতে পারবেন না যদি বারবার দেখেন, তাহলে হয়তো আমার কথাগুলো বুঝতে পারবেন। এবং খুব গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, কারণ আগামী সপ্তাহে 4টি ট্রেডিং সেশন, যেমন ইলেকশনের আর একটা পার্ট ওভার হয়ে যাবে, তারপরের সপ্তাহে আবার এক্সপায়ারি আছে এবং নতুন ক্লিয়ারিং শুরু হয়ে যাবে। বিদেশি বাজারের বিভিন্ন ধরনের কিউ এবং যে সমস্ত কোম্পানির রেজাল্ট আসছে সেই কোম্পানির রেজাল্টের পরিপ্রেক্ষিতে বাজার রিয়্যাক্ট করছে, ফলে সব মিলিয়ে একটা টাইট উইক আমাদের পাবো বলে আমাদের ধারণা 20 তারিখ থেকে। যদিও 20 তারিখটা আমাদের ট্রেডিং হলিডে। আর সময় বাড়াচ্ছি না, চলুন যাই সোজা আলোচনায়, যেখানে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি, টেকনিক্যালের প্রয়োগ করার চেষ্টা করেছি, নিফটি, ব্যাঙ্ক নিফটি এবং অন্যান্য যেরকমভাবে স্টক আলোচনা করি সেগুলো। ব্রেকআউট স্টক তো থাকবেও তার সাথে। তো চলুন যাই টেকনিক্যাল আলোচনায়। যখন রেকর্ডিং করছি 17/5/2024, 17 মে 2024, একদিন ট্রেডিং সেশন এখনও বাকি আছে, অর্থাৎ শেষ শনিবার। তার ডেটার এফেক্ট এই চার্টের মধ্যে নেই, যেহেতু খুব ছোট্ট সময়ের মধ্যে বাজার চলবে, ফলে শনিবারের ট্রেডিং সেশনের ডেটাটাকে অত গুরুত্ব না দিলেও সামান্য গুরুত্ব দিয়ে আমি এই আমার আজকের প্রতিবেদন শুরু করলাম। পরের সপ্তাহে যে সময়টার মধ্যে বাজার থাকবে 20/5 থেকে 24/5/2024, কিন্তু সপ্তাহের শুরুতেই আমাদের ছুটি থাকছে মুম্বাই ইলেকশনের জন্য, ফলে 20 তারিখ সোমবার বাজার বন্ধ থাকছে। তারপরে অ্যাজ ইউজুয়াল বাজার চলবে আগামী 24/5/2024 পর্যন্ত। আজকে একটু ইন্টারেস্টিং আলোচনা করার চেষ্টা করছি, যেটা যেহেতু গত সপ্তাহে আপনাদের সাথে কিছু চার্ট শেয়ার করতে পারিনি ডিউ টু টেকনিক্যাল প্রবলেম, যেটা আপনারা জানেন। ফলে আজকে আমি আলোচনা করার শুরু করছি যেটা গত সপ্তাহে আপনাদের একটা হিন্ট দিয়েছিলাম, যে 20 বছর পরে, মানে খুব মজা করে বললে 20 সাল বাদ, 2024 এবং 2004-এর মধ্যে একটা সিমিলারিটি খোঁজার চেষ্টা হচ্ছে বা অনেকে করছেন, বিশেষ করে চার্টের সাইকোলজি এবং এনভায়রনমেন্ট ডিউ টু পলিটিক্যাল সিচুয়েশন ইলেকশনের জন্য। তো আমার বাঁদিকে একেবারে আছে উইকলি নিফটি, যেটা রিসেন্ট, তারপরে আছে রিসেন্ট ডেইলি নিফটি স্পট, তারপরে আছে আমি 2004 করে লিখেছি 2004-এর উইকলি এবং 2004-এর ডেইলি। তো প্রথমে আমি আগে 2004 এবং 2024-এর মধ্যে উইকলি চার্টের মধ্যে একটা
আহ, সামঞ্জস্য বলেন বা ডেটা অ্যানালিসিস বলেন সেটা খোঁজার চেষ্টা করছি। সেই জন্য আমি প্রথমে ডেইলি চার্টগুলোকে একটু অফ করে দিলাম, দুটোরই ডেইলি চার্ট। এবার আমার বাঁদিকে আছে উইকলি 2024 বর্তমান জায়গায়, এবং আমার ডান দিকে আছে 2004। তো আমরা যদি দেখি তাহলে আপাতত আমরা যে চ্যানেলের মধ্যে আছি, যে স্লোপটার মধ্যে আছি উইকলি, সেই চ্যানেলের স্লোপটা আপওয়ার্ড, এবং ওপরের দিকের যে চ্যানেলটা আছে সেটা হচ্ছে ব্লু, এটা হচ্ছে ব্লু লাইন। আর রেড লাইনটা হচ্ছে লোয়ার এন্ডের চ্যানেল। এবং 13-26 আমি যেরকম বাই ডিফল্ট ইউজ করি সেটা আমি ইউজ করে রেখেছি, কারণ পরবর্তী সময় আপনাদেরকে এটা বোঝাবো। 2024-এর যদি পরিপ্রেক্ষিতে আমরা যদি 2004-এ ফিরে যাই, তখন কিন্তু যে স্লোপটা ছিল, যেটা জানুয়ারির থেকেই চলছিল, সেই স্লোপটা কিন্তু প্রথম থেকে একটু নেগেটিভ ছিল। এই স্লোপের একটা পেনিট্রেশন হয় এই জায়গায়, যেটাকে আমরা বলতেই পারি যারা বুল ছিলেন তারা ট্র্যাপড হয়েছেন। যদিও ঘটনাক্রম হয়ে গেছে বলে বর্ণনা করাটা একটু সহজ হয়, কিন্তু কি কি ওয়েট অফ এভিডেন্স সেই সময় আমরা দেখতে পেয়েছিলাম, যার ফলে এই পেনিট্রেশনটা যে ফলস ব্রেকআউট, সেটা আমরা পরে বুঝতে পারি, বা টেকনিক্যালি বোঝা একটু হলেও সম্ভব হয়েছিল। কিন্তু যাতে সেই ভুলটা না হয় তার জন্য কিছু ডেটা অ্যানালিসিস আপনাদের সঙ্গে করে বোঝানোর চেষ্টা করছি। ফলে দুটো স্লোপ দেখলে বোঝা যাচ্ছে যে দুটো স্লোপ দুদিকে। সেকেন্ড যে পয়েন্টটা আসছে, সেই সময়তেও তো 2024-এ যারা পলিটিক্যালি চর্চা করেন আপনারা নিশ্চয়ই জানেন, প্রত্যেকটা প্রায় মিডিয়াতেই এনডিএ গভর্নমেন্ট অর্থাৎ বাজপেয়ী গভর্নমেন্ট আসছে, এটার একটা কনফার্মেশন অনেকে করে ফেলেছিলেন। কিন্তু দেখা গেল যে ভোট বাক্সের পরে বাজারের সেন্টিমেন্ট এবং অ্যাজ ওয়েল অ্যাজ পলিটিক্যালি এনডিএ গভর্নমেন্ট ফর্ম না করা, কংগ্রেস ফর্ম করেছিল, এবং সঙ্গে লেফট। আমি কোনো পলিটিক্যাল দিক বিচার করছি না। তারপরে মার্কেট সেটাকে ভালোভাবে নেয়নি এবং সেখান থেকে বিটেন ডাউন হয়। ফলে ঘটনাক্রমে 2004-কে যদি আমরা দেখি, তাহলে এই যে ব্রেকআউটটা, চ্যানেলের ব্রেকআউট, অনেকেই আমরা মনে করতে পারি যে এখান থেকে একটা ব্রেকআউট হয়েছে। বাট টেকনিক্যাল পরিভাষায় আমরা যদি ফিল্টার যে পদ্ধতি আছে সেখানে যদি দেখি, তাহলে এই চ্যানেলের আপার ব্যান্ডটা সেটা হচ্ছে 1856.30, 1856.30। তার সাথে যেহেতু এটা ইন্ডেক্স, মিনিমাম 3% প্লাস করে যদি দেখা যায়, তাহলে যে ফিগারটা দাঁড়ায় সেটা হচ্ছে 1912। এর ওপরে যদি চলতে পারে তাহলে আমরা সেটাকে ধরে নিতে পারি যে এটা ইটস আ ভ্যালিড ব্রেকআউট অ্যাজ পার দ্য প্রাইস ইজ কনসার্ন, অর্থাৎ চ্যানেলের ব্রেকআউট হলো। এবং ঘটনাক্রমে যদি দেখা যায় তাহলে এই জায়গাটার হাই হচ্ছে এক্স্যাক্টলি 1912। ফলে আমরা যদি 3% অ্যাড করি, সেই আপার ব্যান্ড, কোন আপার ব্যান্ড, এই চ্যানেলের আপার ব্যান্ড, এটা হচ্ছে 1856 ছিল, তার সাথে 3% অ্যাড করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 1912। এক্স্যাক্টলি বাজার সেই জায়গাটা হিট করে, ক্লোজিং দিতে পারেনি। ফলে ক্লোজিং যদি দিত তাহলে নিশ্চয়ই আমরা ধরতে পারতাম বা বুঝতে চেষ্টা করতাম যেটা একটা ব্রেকআউট। আলটিমেটলি তারপরে চ্যানেলের ভেতরে পুনরায় আসে, ফলে এটাকে আমরা ধরে নিতে পারি এটা একটা পেনিট্রেশন, এবং পরবর্তীকালে বাজার ধরাশায়ী হয় এবং চ্যানেলের মধ্যে আসে, চ্যানেলের লোয়ার ব্যান্ডকে হিট করে, তারপরের সপ্তাহে তো মার্কেট ক্র্যাশ করে। এবারে যে ঘটনাটা ঘটেছে, এবারে যদি আমরা দেখি তাহলে চ্যানেলের স্লোপটা একটু ওপরের দিকে। ফলে চ্যানেলের ব্রেকআউট বা ব্রেকডাউন যাই হোক না কেন, তার সাথে আমাদের 3% অ্যাড করে তবে বুঝতে হবে যে ওয়েদার এই ব্রেকআউটটা সাস্টেনেবল, আর এই ব্রেকআউটটা প্রপার ব্রেকআউট কিনা। ফলে আমি এখানে পরপর 3টে লাইন টেনেছি, ডটেড লাইন। এই টানার উদ্দেশ্য হচ্ছে পরপর 3টে সপ্তাহে যেখানে বাজার বন্ধ হতে পারে তার একটা লক্ষণ। যদি এই সপ্তাহে, প্রথম সপ্তাহে অর্থাৎ নেক্সট উইকে 24/5 যেটা শেষ হবে, যদি সেখানে বাজারকে ব্রেকআউট করতে হয়, তাহলে মোটামুটি একটা গোল গোল ফিগার হচ্ছে 23,250 প্লাস 3%। আপনারা বাড়িতে করে নেবেন, ফিগারটা যেটা আসছে 23,950। তার উপরে যদি মার্কেট চলে, তখন আমরা বলতে পারি এই চ্যানেলের ব্রেকআউট হয়েছে। যদি ধরুন এই সপ্তাহের মধ্যে বাজার ব্রেকআউট বা ব্রেকডাউন কিছু করলো না, ব্রেকডাউনের ফিগারটাও আমি বলছি, আসছি, তাহলে আমাকে পরবর্তী সপ্তাহে যে উইকটা বন্ধ হবে সেটা হচ্ছে 31/5, যেটা এক্সপায়ারি হয়েও যাবে, নতুন এক্সপায়ারি শুরু হয়ে যাবে। খুব ভাইটাল সপ্তাহ এটা হবে, কারণ ইলেকশন রেজাল্টের ঠিক 2-3 দিন আগে এই সপ্তাহটা শেষ হবে, 31/5। সেখানেও যদি দেখা যায়, তাহলে এখানে যদি আপওয়ার্ড চ্যানেল ব্রেকআউট করতে হয়, তাহলে যে ফিগারটা দাঁড়াচ্ছে মোটামুটি গোল গোল 23,300, অর্থাৎ 50 পয়েন্ট আবার প্লাস করতে হবে, কারণ স্লোপটা ওপরের দিকে যাচ্ছে।
ফলে এখানে যে স্লোপের ভ্যালু ছিল আর এখানে যে স্লোপের ভ্যালু আছে তার সাথে কিন্তু আমাদের 50 পয়েন্টের একটা ডিফারেন্স তৈরি হচ্ছে রাফলি। ফলে সেক্ষেত্রে আপনারা একটু বাড়িতে করে নেবেন 23,300 প্লাস 3%, তার উপরে যদি চলতে থাকে তাহলে মনে করবে ইটস আ ভ্যালিড ব্রেকআউট। এবং ফাইনালি যে সপ্তাহটায় আমরা রেজাল্ট পাবো, অর্থাৎ 4th of June 2024 মঙ্গলবার পড়েছে, সেই সপ্তাহটা শেষ হবে 7th of June। যদি ওই উইকে ব্রেকআউট হয় তাহলে ব্রেকআউট করতে গেলে 23,350 এই স্লোপের ভ্যালুয়েশনটা থাকবে। তার সাথে আবার 3% অ্যাড করে আমাদের ধরে নিতে হবে যে কোন জায়গাটা, সেই জায়গাটা যদি ওপরে ক্লোজিং করে তাহলে আমরা বলতে পারি এই চ্যানেলের ব্রেকআউট হলো। তাহলে চ্যানেলের যদি ব্রেকআউট হয় তাহলে অবভিয়াসলি একটা টেন্টেটিভ জায়গা থাকে যে তাহলে ব্রেকআউট আর ব্রেকডাউন হলে নিচের দিকে কোথায় আসতে পারে, টেকনিক্যালের যেটা আমাদের প্রজেক্টেড একটা জায়গা বলা হয়, জোন বলা হয়। সেক্ষেত্রে যদি ডাউনওয়ার্ডে চ্যানেল ব্রেকডাউন হয়, যেটা নেক্সট উইকের জন্য, তার জন্য 22,150 এটাকে আগে ভাঙতে হবে। রাউন্ড ফিগার আমি ধরেছি। তো 22,150 মাইনাস 3%, যে ফিগারটা হচ্ছে সেটা হচ্ছে 21,500 নিচে বাজার যদি ট্রেড হয় তখনই আমরা বলবো ইটস আ প্রপার ব্রেকডাউন। ফলে যতক্ষণ না এটা হয়, যেমন ধরুন লাস্ট উইকে হয়েছিল একটা পেনিট্রেশন, এবং লাস্ট উইকে আপনাদের আলোচনায় আমি বলেইছিলাম যে ওপরে 22,800, তো নিচে 21,800, এই তো 1,000 পয়েন্টের একটা ব্যান্ডের মধ্যে বাজার চলছে, এবং বাজার বাউন্স ব্যাক করে 21,821 থেকে। টেন্টেটিভ সাপোর্ট এরিয়ার থেকে রাউন্ড নাম্বার 21,800 প্লাস মাইনাস 20 পয়েন্ট। আর খুব ক্রিটিক্যাল সাপোর্ট এরিয়া ছিল তার আগের সপ্তাহের যে লোটা ছিল, নিশ্চয়ই জানেন, 21,777, ওটাই মেইন জায়গা ছিল, আলোচনাও করেছিলাম। যারা দেখেননি একটু অনুষ্ঠান শুনলে বুঝতে পারবেন। ফলে আমার বক্তব্য হচ্ছে যেখানে এই জায়গাটার থেকে আমরা যেটা আনতে পাচ্ছি সেটা হচ্ছে ব্রেকআউট আর ব্রেকডাউন চ্যানেলের মধ্যে করতে গেলে তাহলে যে ফিগার আউটগুলো আমাদের খাতার মধ্যে রাখতে হবে। এখন একটা ইন্টারেস্টিং পার্ট আছে, সেই ইন্টারেস্টিং পার্টটায় যাবার আগে আমি এই 2004-এর সাথে, এবারে 2004-এর উইকলির সাথে 2004-এর ডেলি চার্টের একটা সংমিশ্রণ করছি, তাতে আরেকটু ক্লিয়ার হবে যে কখন আমরা সিগন্যালটা পেয়েছিলাম। জাস্ট আমি একটা ছোট্ট জায়গা আপনাদের দেখানোর চেষ্টা করছি। 2004 উইকলি, বাঁ দিকে হচ্ছে, ডান দিকে হচ্ছে আমার ডেলি। এবার যেদিন অনুষ্ঠানটি করছি 17th মে, যারা নতুন এসছেন তারা হয়তো মনে করতে পারবেন না, কিন্তু যারা একটু পুরনো দিনে মিনিমাম 20 বছর স্টক মার্কেটে কাটিয়েছেন তাদের কাছে নিশ্চয়ই এই 17 মেয়ের মাহাত্ম্যটা অনেক বেশি। কারণ 2004 সালে এই দিনেই স্টক মার্কেট মানে ধরাশায়ী হয়, দুবার সার্কিট লাগে, যেটাকে আমাদের অ্যানিভার্সারি বলা যেতে পারে, মানে 20 বছরের অ্যানিভার্সারি। তো সেখানে দেখা গেছে এই হচ্ছে 17 মে, যেদিন রেজাল্টটা বেরিয়েছিল। তার আগে দেখুন 13 DM এর নিচে কনজিকিউটিভ 1, 2, 3, অর্থাৎ 11 তারিখে কিন্তু একটা আভাস বাজার তৈরি করেছিল। টেন্টেটিভ, মিলে গেছে না মিলে গেছে আমি সেই জায়গায় যাচ্ছি না, কিন্তু মার্কেট সেন্স করতে পারে অনেক সময়। ফলে যদি এরকম একটা কম্বিনেশন 2004-এ আমরা পেয়ে থাকি, যে চ্যানেল পেনিট্রেশন করে ভেতরে এলো, তারপরে চ্যানেল ব্রেকডাউন হচ্ছে, এবং ডেলি চার্টেও যদি আমরা দেখি সেই সময় যে কনজিকিউটিভ 3 ক্লোজিং 13 DM এর নিচে চলছে এবং তার লোয়েস্ট লো ভাঙছে, প্রথাগতভাবে দেখা গেছে যে এরকম সিচুয়েশনে বাজার খুব একটা পজিটিভ রিয়াকশন করে না। অর্থাৎ বিগ ইভেন্টের আগে যদি 13 DM এর নিচে মার্কেট থাকে, আমার মনে হয় না পজিটিভ চিন্তাভাবনা করা যেতে পারে। সেক্ষেত্রে কনজারভেটিভ আইডিয়ায় যারা মনে করছেন যে শর্ট পজিশন বিল্ড আপ করবেন, ডেফিনেটলি আমি কোনো রেকমেন্ডেশন করছি না, সেই জায়গাটা বা সেই সাইডটা একটু স্ট্রঙ্গার হবে, অর্থাৎ নেগেটিভ ভিউটা বেশি বাজারে থাকবে। তো আশা করছি 2004-এর সিনারিওটা দেখে এবার আমরা 2024-এ দাঁড়িয়ে বর্তমান কি পরিস্থিতিতে বাজার আছে, যদিও রেজাল্টের এখনো অনেকটা সময় আছে, 10টা ট্রেডিং ডে আমরা এখনো হাতে পাবো, সেটা একটু দেখে নেওয়া যাক। এইবার আমরা ফিরে এসেছি বর্তমান জায়গায়, অর্থাৎ 2024-এর উইকলি এবং 2024-এ বর্তমান একদম কারেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে ডেলি চার্ট। ওপরে একটা RSI আছে। ডেলি চার্ট যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে প্রথমে যে পর্যবেক্ষণটা করা উচিত সেটা হচ্ছে এই যে একটা আমি বক্সটা টেনেছি, নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা
একটা প্যারালাল চলছে, মানে এটাকে রেঞ্জ ট্রেডিং ছাড়া আর আমরা কি বলতে পারি? লাস্ট 3 থেকে 4 মাস, মানে ক্যালেন্ডার হিসেব করলে জুন মাস পড়ে গেলে কিন্তু আমরা হাফ কাটিয়ে ফেললাম। একটা 2024-এর জুন মাস পড়ে যাওয়া মানে 6 মাসে পৌঁছে গেলাম। তার মধ্যে বাজার কোনো ডিসাইসিভ জায়গায় যেতে চাইছে না বা পারছে না। নিশ্চয়ই তার কারণ আছে। মাঝখানে মাঝখানে ছোট ছোট কিছু মুভমেন্ট করছে, যেটাকে আমরা বলতেই পারি একটা ব্যান্ডের মধ্যেই বাজার এখনো আছে। এবং মুভিং অ্যাভারেজের স্লোপ দেখলেও আপনারা বুঝতে পারবেন স্লোপ কোনো দিকেই যাওয়ার চেষ্টা করছে না। একটা পেনিট্রেশন হচ্ছে, বারবার নিচের দিকে একবার করে যায়, 13 ডিএম এ কনজিকিউটিভ 3 বার ক্লোজ, তারপরে নিচের দিকে যাচ্ছে, আবার সেখান থেকে উঠে আসছে। এবার ঘটনাক্রম হচ্ছে আগামী শনিবার এবং সোমবার, যেহেতু ছুটি থাকছে সোমবার, মঙ্গলবারের ট্রেডিং সেশনটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হবে। কারণ অলরেডি দুটো ক্লোজিং 13 ডিএম এর ওপরে দিয়ে দিয়েছে। মার্কেট রেজাল্ট আসার অনেক আগেই আমরা এরম ধরনের জায়গাটা দেখছি। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে রেজাল্ট যত কাছে আসবে 13 ডিএমএ কে আমরা লক্ষ্য বেশি রাখবো। স্লোপ আপওয়ার্ডে আছে, মেনটেন করার চেষ্টা করছি। আর ভেরি ইন্টারেস্টিংলি, যেটা শেষ করব এই আলোচনার মধ্যে থেকে, আমি জানি আপনাদের মধ্যে অনেকে হয়তো বলতেই পারেন যে এটা একটা কমপ্লিকেটেড হয়ে গেল, কিন্তু কিছু করার নেই। ডেটা অ্যানালিসিস আমি এইভাবে করার চেষ্টা করেছি আপনাদের জন্য। এই যে স্লোপটা চলছে, আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড, যেটা আপনাদের গত সপ্তাহেও বলেছিলাম যে ওপরে 22,800 তো নিচে 21,800, এই 1000 পয়েন্ট, অর্থাৎ আইদার ওর সাইডের ব্রেকআউট অর ব্রেকডাউন 1,000 পয়েন্টের কিন্তু ভোলেটিলিটি বাজার দেখাতে পারে আগামী সময়, যে কোনো দিনে, যে কোনো সময়। ফলে সেই কথা মাথায় রেখে আগামী সময়ের কিন্তু আপনাদের ট্রেডিং প্ল্যান অ্যাজ ওয়েল অ্যাজ আপনাদের সুইং ট্রেড যাই বলেন না কেন, সেগুলো কিন্তু প্ল্যান আউট করতে হবে। আর ডেরিভেটিভে একটাই সাবধান বাণী বলবো, স্মল ইনভেস্টর যারা ডেরিভেটিভ পার্টে ডাইরেক্ট নিফটি ফিউচার্স কিংবা বিভিন্ন ধরনের ইন্ডেক্সের ওপর কাজ করেন, আমি তাদের কাছে রিকোয়েস্ট করছি এই সময়টা, অর্থাৎ ঠিক মে মাসের শেষ এবং জুন মাসের শুরুর সপ্তাহে, কারণ উইকলি এক্সপায়ারিও তো থাকে যেখানে অপশন এক্সপায়ারি হয়, এই সময়টা একটু অপশনস রিলেটেড কাজ করলে হয়তো বেঁচে যেতে পারেন। আদারওয়াইজ ডাইরেক্ট নেকেড ফিউচার উইদাউট এনি স্ট্র্যাটেজি, বিপদ কিন্তু মাথার সামনে থাকবে। রাত পোহালেই যখন রেজাল্টের হবে তখন ট্রেডিং অ্যাকাউন্ট কিন্তু ওপেন হবে না, অর্থাৎ ট্রেড হবে না। কারণ 8টায় কাউন্টিং শুরু হয়ে যায়, 9টা 15-এ তখন অনেকটা কিন্তু কাউন্টিংয়ের একটা রাস্তা দেখে ফেলবেন। ফলে ভোলেটিলিটি প্রচণ্ড থাকবে, গ্যাপ আপ গ্যাপ ডাউনের সম্ভাবনা প্রচণ্ড বাড়বে। সেই চিন্তাভাবনা রেখে আগামী সময় প্ল্যান আউট করতে শুরু করুন। সাবধান বাণী আগের থেকে দিচ্ছি, ভোলেটিলিটি 1000 পয়েন্ট পয়েন্ট আউট করে রাখুন। দরকার হলে এপিসোডটা বারবার দেখার চেষ্টা করুন। চেষ্টা করলাম আমি আমার তরফ থেকে, কোনো ধরনের রেকমেন্ডেশন এর মধ্যে থেকে আমি তুলে আনার চেষ্টা করছি না, আমি কতগুলো ডেটা অ্যানালিসিস করে আপনাদেরকে টেকনিক্যালি বোঝানোর চেষ্টা করলাম। ফাইনালি আরএসআই যে জায়গায় আছে, বাজারকে যদি 13 ডিএম এর ওপরে যেতে হয় এবং এই বক্সের বাইরে বেরোতে হয়, তাহলে আরএসআই এর ওপরে কিন্তু 60-র ওপরে, অর্থাৎ মাল্টিপল যে জোনটা তৈরি করেছে, এখান থেকে ফিরে এসেছিল, তারপরে এখান থেকে ফিরে এসেছিল, ফলে মোমেন্টাম 60-র ওপরে ক্যারি করতে হবে এবং সেটা টেনে ওভারবটেও যেতে হবে, তবে বোঝা যাবে যে বাজারে স্ট্রেংথ আছে। ফাইনাল সিদ্ধান্ত এবার আপনাদের হাতে। এই ছিল নিফটির আলোচনা। চলুন যাই এবার আমাদের ব্যাংক নিফটির আলোচনায়। আমার বাঁদিকে ব্যাংক নিফটি স্পট উইকলি এবং ডান দিকে ব্যাংক নিফটি ডেলি। অবভিয়াসলি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানেও একটা দিনের ডেটা মিসিং থাকবে, শনিবার। আমি যখন রেকর্ড করছি তখন ফ্রাইডের ক্লোজিংয়ের পরিপ্রেক্ষিতে 1326 মিড পয়েন্ট বারবার ভ্যালুয়েশন জোনকে রিভিজিট করে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। আর ডেইলি চার্ট তুল্যমূল্য বিচারে বর্তমানে একটু হলেও নিফটি পজিটিভ, ব্যাংক নিফটি একটু উইকনেসে আছে। বাট লোয়ার এন্ড থেকে যে ডিমান্ডটা তৈরি হচ্ছে সেটা নিশ্চয়ই এই শ্যাডোগুলো বা উইকের শ্যাডোগুলো দেখলে বুঝতে পারবে। ব্যাংক নিফটি ওপরের দিকে একটা গোল গোল 50,000 25 পয়েন্ট দূর থেকে ফিরে এসছে, যেটা একটা সাইকোলজিক্যাল এবং অ্যাজ ওয়েল অ্যাজ একটা টার্গেট জোন বলা যেতে পারে, একটা প্রজেক্টেড অনেকে করেছিলেন এই সমস্ত জায়গায়। ফলে একটা সাইকেল কিন্তু কমপ্লিট হয়ে আছে, ওপরের দিকে স্পেস আছে, আমি বলছি না। মার্কেট সেন্টিমেন্ট ঠিক থাকলে অবভিয়াসলি সবসময় বিভিন্ন ইন্ডেক্স চলতে শুরু করতে পারে, কিন্তু আপাত দৃষ্টিতে ব্যাংক নিফটি একটু ডেলি চার্টে উইক আছে। ব্যাংক নিফটিকে রিকভারি করতে গেলে
বর্তমানে 13 DM এর যা ভ্যালু, আমি এটা রাফলি আপনাদের সঙ্গে দেখাচ্ছি, আপনারা চেষ্টা করবেন এটাকে আরও ফাইন প্রিন্ট করার জন্য, ফাইন টিউন করার জন্য। 48,250 ধরে চলুন, এর ওপরে ব্যাংক নিফটিকে স্পটে ক্লোজিং দিতে হবে, তার উপরে। অর্থাৎ এই মাল্টিপল যে দুটো টপ আছে না, এই দুটো টপের হাইয়েস্ট পয়েন্টে যদি দেখেন তাহলে হচ্ছে 48,258 উইথ ফিল্টার, মানে 48,300 ওপরে ক্লোজিং দিতে হবে কনজিকিউটিভ তিনটে, তারপরে ব্যাংক নিফটির মুড চেঞ্জ হবে বর্তমানে। ফলে খুব যে স্বস্তিদায়ক অবস্থায় আছে তা নয়, কিন্তু এই একই জায়গায় ইন্ডেক্সের পরিপ্রেক্ষিতে বলতে পারি যে স্লোপ একটু আপওয়ার্ড একটা ট্রেডিং ব্যান্ডের ভেতরে আছে। আজকে ব্যাংক নিফটি শেষ করার আগে একটা হিন্ট দিয়ে আপনাদের যাই, যেটা আমি নেক্সট উইকে আলোচনা করার চেষ্টা করব, কারণ আজকে সময় করে উঠতে পারলাম না, আর অতিরিক্ত ইন্ডেক্স নিয়ে আলোচনা করলে আপনারাও হয়তো বোর ফিল করবেন। সচরাচর দেখা গেছে ব্যাংক নিফটির সাথে আমি যতটুকু ফিল করেছি, সিএনএক্স আইটির একটা রিভার্স ট্রিটমেন্ট চলে বা রিভার্সে মুভমেন্ট চলে। কিছু সময় একদিকে মুভমেন্ট হয়, তারপরে মেজর পার্টে দেখা গেছে 2023 এবং 2024 আমরা যতটা দূর চললাম, এর মধ্যে যখন যখন ব্যাংক নিফটি উপরে গেছে, সিএনএক্স আইটি তখন তখন একটু নিচে আসার চেষ্টা করেছে। মেবি সামহাউ এটা ইন্ডেক্স ম্যানেজমেন্টের ব্যাপার হতে পারে। তো কোনো কারণে ব্যাংক নিফটির যদি মোমেন্টাম ফিজল আউট হয়ে যায়, টপ আউট হয়ে গিয়ে যদি ফিজল আউট হয়ে নিচের দিকে আসতে পারে, তাহলে হতে পারে যে আমি সিএনএক্স আইটিতে একটু বেশি ফোকাস করার চেষ্টা করব। এটা হচ্ছে আমার আজকের কিউ, যেটা নেক্সট উইকে আমি চেষ্টা করব আপনাদের সাথে আলোচনা করার। তো এই ছিল আমার ব্যাংক নিফটির আলোচনা। চলুন যাই এবার দেখে নিই যে ব্যাংক নিফটির সাপোর্ট রেজিস্ট্যান্স নেক্সট উইকের জন্য কি কি থাকছে। আশা করছি নিফটি আর ব্যাংক নিফটি নিয়ে নিশ্চয়ই যে আলোচনাটা করলাম সেটা আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। যদি বুঝতে অসুবিধা, আমি বারবার বলছি, বারবার দেখুন, আপনারাও বাড়িতে চার্ট স্টাডি করুন, সেই সময়ের চার্টগুলো দেখুন, অন্যান্য অধ্যায়গুলো দেখুন, তাহলে হয়তো অ্যাপ্লিকেশানগুলো বুঝতে পারবেন। এবং বাজার যত এই ইলেকশন রেজাল্টের আশপাশে আসবে, তখন আরও এই 13 DM-এর প্রয়োগটা আমি দেখানোর চেষ্টা করব। তবে এ প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন যে আমার যতটুকু নলেজ আছে, বিগ ইভেন্টের আগে 13 DM-এর ওপর বা নিচে ক্লোজিং অনেক অংশেই আমি মনে করি যে 10টার ভিতরে প্রায় 8টা এতেই বাজার ডিরেকশন দিতে সক্ষম হয়েছে, মানে 13 DM-এর ওপরে না নিচে। তা বলে কি কোনো এর ব্যতিক্রম হবে না বা ভুল হয় না? নিশ্চয়ই হতে পারে। এটা টেকনিক্যাল অ্যানালিসিস, কোনো কনফার্ম কিছু ব্যাপার নয়। ফলে মাথার মধ্যে এটা রাখবেন না যে অ্যানালিসিসটা আমরা করার চেষ্টা করছি বা করতে চাইছি সেটা একদম অব্যর্থ হবে, নাও হতে পারে। তাই জন্যই রিস্ক, তাই জন্যই শেয়ার বাজার। এবার আলোচনার বিষয় হচ্ছে টেকনিক্যালি দেখার পর একদম ক্যালকুলেটিভ ওয়েতে নেক্সট উইকের সাপোর্ট রেজিস্ট্যান্স কী কী আছে। এবারে যাচ্ছে তিনটি টেকনিক্যাল বিশ্লেষণ স্টকের। যদিও আমি স্মল আর মিড ক্যাপের ওপর করছি, বাট ফ্রন্ট লাইনের ওপর কিন্তু খুবই নজর রাখবেন, কারণ ইন্ডেক্স ওঠানামা তো তাদের জন্যই হয়, তাদের রিয়াকশানের এফেক্ট মার্কেট সেন্টিমেন্টকে একটু বেশি প্রভাব ফেলে এবং তার ফলে স্মল অ্যান্ড মিড ক্যাপগুলো উপর নিচ করবে। তো আমি স্মল অ্যান্ড মিড ক্যাপগুলো টেকনিক্যালি কভার করলাম। আপনারা ফ্রন্ট লাইনের স্টক, যেমন লাস্ট উইকে আপনাদের সঙ্গে এলএনটি নিয়ে আলোচনা করেছিলাম, ভালো জায়গায় দাঁড়িয়ে আছে, বাউন্স ব্যাকটাও ভালো হয়েছে। ফুটওয়্যার কোম্পানিগুলো একটু লক্ষ্য রাখবেন, খুব ভালো জায়গায় দাঁড়িয়ে আছে ভ্যালুয়েশন ওয়াইজ। বাট ট্রেন্ড ইজ কনসার্ন, সেখানে কিন্তু কোয়েশ্চেন মার্কস আছে। ফলে যারা টেকনিক্যালি অ্যাবসোলুটলি ট্রেন্ড কনফার্মেশন না হলে কোনো রকম ইন্টারেস্ট নেন না, তাদের জন্য ওই চার্টগুলো নয়। বাট ভ্যালুয়েশন ওয়াইজ এবং যে জায়গায় সাপোর্ট খুঁজছে বা খোঁজার চেষ্টা করছে, ধরবে কি ধরবে না সেটা তো ট্রেন্ড রিভার্স না হলে বলা মুশকিল। তো এবারে সেই ধরনের তিনটি স্টকের উপরে আজকে ফোকাস করেছি। চলুন যাই সেই আলোচনায়। এরকম একটা ভোলেটিলিটির সময়
এবং খুবই ভাইটাল টাইমে আজকে যে তিনটি স্টকের উপরে টেকনিক্যাল বিশ্লেষণ করছি তার প্রথমেই সতর্কীকরণ হচ্ছে এটা কোনো রেকমেন্ডেশন নয়। আমি টিপিক্যালি মিড অ্যান্ড স্মল ক্যাপের উপর আলোচনাটা করছি, কিন্তু ফোকাস রাখার চেষ্টা করবেন। ইন্ডেক্স যেহেতু ভোলেটিলিটির মধ্যে থাকবে, ফ্রন্ট লাইনকে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরনের স্টকে ফোকাসটা রাখার চেষ্টা করবেন। এই স্টকগুলো বলতে আজকে যে তিনটি স্টকের আলোচনা করেছি নামটা লিখতে পারলাম না সময়ের পরিপ্রেক্ষিতে, সময় শর্টেজ। হ্যাঁ, সোম ডিস্টিলারি, যেটাকে আমরা SDBL বলে চিনি, টেক্সম্যাকো ইনফ্রা, টেক্স রেল, যেটা বোধহয় আমাদের আলফায় আসে, আর ওয়ার্লপুল ইন্ডিয়া। হোপফুলি ওয়ার্লপুলের আলোচনা এর আগেও আমি দুই একবার করেছি, তবু আর একবার পুনরাবৃত্তি করছি। সোম ডিস্টিলারিজ, সোম ডিস্টিলারিজের বর্তমান ক্লোজিং হচ্ছে 304 টাকা 45 পয়সা। ভেরি ইন্টারেস্টিং চার্ট। ইন্টারেস্টিং চার্ট এই কারণে বলছি, আফটার এ লং কনসলিডেশন ফাইনালি এইসব জায়গা থেকে ব্রেকআউটটা হয় ওই 150 160 এই জোনটা, এক্স্যাক্টলি 150 থেকে 160। একটা সেল অফ হয়েছিল কিছুদিন আগে, সেটা 210 পর্যন্ত হয়েছিল। এই জোনগুলো না সবসময় খাতায় নোট ডাউন করে রাখবেন। বাজার কোনো সময় তালে গলে যদি এই সময় এই সমস্ত জায়গায় হিট করে, দেখা গেছে প্রিভিয়াস যে টপটা যেটাকে রেজিস্ট্যান্স ছিল সেটা কভার করে বেরিয়ে গেছে, তো এই জায়গাগুলো ভীষণ স্ট্রং সাপোর্ট এরিয়ার কাজ করে। আসবে কি আসবে না আমি একবারও বলছি না, কে আসবে কে আসবে না সেটা মার্কেট সেই সময় বিশ্লেষণ করতে হবে। বর্তমানে যে টেকনিক্যাল অবস্থা তাতে একটা পুল ব্যাক করার পর 1326-এর ক্রস ওভার হয়েছে, এবং পরপর দুটো সপ্তাহের যদি লোয়েস্ট পয়েন্টটা দেখেন 284.60 এবং ফাইনাল ডে 285.10, ক্লোজিংটা 300 টাকার উপরে দিয়েছে। তো ফলে দুটো বটমই একই জায়গায় আছে এবং মেজর সাপোর্ট এরিয়ার মধ্যে দাঁড়িয়ে আছে। আর যদি আমরা টেকনিক্যালি দেখি, এই জোনগুলো না মোটামুটি ফিবোনাচি রিট্রেসমেন্ট আপনারা বাড়িতে ইউজ করে নেবেন, তাতে বুঝতে পারবেন 38 to 50% জোনের ভেতরে আছে। ফলে কোনো কারণে এই ধরনের রিয়াকশন, এই ধরনের স্মল অ্যান্ড মিড ক্যাপ স্টকগুলোকে ফোকাসে রাখতে পারেন। অপরচুনিটি হতে পারে যে চারটা তৈরি হওয়ার জায়গায় আবার চলে এলো। এটা উইকলি MACD, যেটা আমি আপনাদেরকে মোটামুটিভাবে দেখাই, আর উইকলি স্টোক্যাস্টিক্স RSI দেখেই বুঝতে পারছেন। মান্থ এখনো শেষ হয়নি। গত মাসে একটা ওই আমাদের 1326-এর যে ভ্যালুয়েশন, মান্থলি ভ্যালুয়েশনের জোন ছিল, সেখান থেকে রিবাউন্ড করেছে। এখন এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছে। এখনো এই মাসে এখনো অনেকটা দিন ট্রেডিং সেশন আছে। এই ধরনের স্টকগুলো অনেক বছর পরে এই মোমেন্টাম তৈরি করেছে, তো সচরাচর মোমেন্টামগুলো হঠাৎ করে হারিয়ে যাবে না। বাট যেহেতু একটা বিরাট কারেক্টিভ ফেজ, অর্থাৎ উপরে প্রায় 400 টাকার লেভেল থেকে কারেক্টিভ হতে হতে 210 টাকা, মানে 50% ওপর থেকে ছেড়ে দিয়েছে, ন্যাচারালি এক্ষুনি যে মোমেন্টাম ক্রিয়েট করে ওপরের দিকে যাবে বলে সেটাও মনে হচ্ছে না। বেশ খানিকটা ওপরে গেছে, আবার একটা রিয়াকশন আছে। ফলে এইগুলো আগামী 3-6 মাসের পরিপ্রেক্ষিতে নজরে রাখুন, খাতায় নোট ডাউন করে রাখুন। বাজার সামনের দিকে ভোলেটিলিটি প্রচুর দেখাবে আমার ধারণা, তাতে তালে গলে কোন দিকে কি আসবে সেই পয়েন্ট আউট করে রাখলে হয়তো এগুলো সময়ের কাজে লাগতে পারে। টেক্সম্যাকো ইনফ্রা, এই চারটাও একই, মানে বহু পুরনো স্টক। 2022 2023 টপ আউট করেছে এই জায়গাগুলো 80 টাকায়, তারপরে উপরের দিকে একটা 140 টাকা যাওয়ার পর আবার একটা কনসলিডেশনে আছে। 1326-এর ক্রস ডাউন হবে কি হবে না এরকম একটা জায়গায় মাল্টিপল সাপোর্ট এরিয়া আছে, 80 85 90 এইসব জোনগুলো। ওপরের দিকে আপাতত 120 টাকা 115 টাকা এগুলো হচ্ছে একটা রেজিস্ট্যান্স। স্লোপ যদি বলেন তাহলে MACDর স্লোপ সবে একটা মুখ তুলেছে, একটা সপ্তাহ যথেষ্ট নয়, যদিও আর একটা ট্রেডিং সেশন বাকি আছে। নজরে রাখতে পারেন এই সব স্টকের চার্টগুলোকে। এই চার্টগুলো স্টাডি করে অন্য চার্টের উপর এই ধরনের ব্যাপারগুলো প্রয়োগ করলেও দেখতে পারেন। RSI ভেরি ইন্টারেস্টিং, হায়ার হাই ফর্মেশন করবে কি করবে না জানি না, একদম প্রায় নেক টু নেক ডাবল বটম কন্ডিশন করে বাউন্স ব্যাক করার চেষ্টা করছে। ফলে আমার কাছে এই চার্টটি একটু ইন্টারেস্টিং চার্ট লাগছে, ফলে এটিকে আমি আমার রেডার লিস্টে রাখবো আগামী সময়ের জন্য। ওয়ার্লপুল নাম নিয়ে আশা করছি নিশ্চয়ই কোনো প্রবলেম হবে না। মাল্টিপল সাপোর্ট এরিয়া নিশ্চয়ই বুঝতে পারছেন, এগুলো পেনিট্রেশন হয়। এই স্টকটাকে যদি আপনারা বলেন, আমি বলবো টেকনিক্যালি ট্রেন্ড ইজ ডাউন। আমরা সচরাচর টেকনিক্যালের যারা স্টুডেন্ট তারা ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড করি, কিন্তু অনেক সময় কি হয়, ভ্যালুয়েশনের চিন্তাভাবনা অনেকে যারা করেন তাদের জন্য এই স্টকটি আলোচনা করলাম। ট্রেন্ড কিন্তু এখনও চেঞ্জ হয়নি। ট্রেন্ড যদি বলেন তাহলে নেগেটিভ আছে। 1326-এর একটা ইন্টারেস্টিং কিসিং পয়েন্ট থেকে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, অর্থাৎ জাস্ট ক্রস ওভারটা হয়েছে। ভলিউম ভালো, লাস্ট ফ্রাইডেতে ভোলেটিলিটি ভালো হয়েছে, অর্থাৎ লাস্ট 1 2 3 4 5 6 7 7-8 সপ্তাহের মধ্যে দুটো
ব্ল্যাক ক্যান্ডেল, বাকিগুলো হোয়াইট, একটু স্ট্রেংথ বোঝাচ্ছে নিচের এন্ড মানে লোয়ার এন্ডে। ফলে ইন্টারেস্টিং চার্ট। আমি একটা লং টার্ম ডাউন ট্রেন্ড লাইন টেনেছি, ওটাকে খেয়াল রাখবেন। এর ওপরে ক্লোজিং চার্টের পরিবর্তন ঘটছে বলে একটা ধারণা আমাদের হতে পারে, বাট ওই মনে রাখবেন ট্রেন্ড লাইনের ওপরে অ্যাটলিস্ট 3%-এর ওপরে সাস্টেন যদি করে, তখন সেটা ধারণা করা যেতে পারে যে এবার ব্রেকআউটটা ফলস হলো না, এটা মনে হচ্ছে একটা পজিটিভ ব্রেকআউট। উইকলি এমএসিডির চিত্রটা নিশ্চয়ই একটু হলেও অপটিমিস্টিক, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। উইকলি আরএসআই এবং স্টোক্যাস্টিক্স মোমেন্টাম ক্যারি করার জন্য রেডি হচ্ছে। এই চারটা ওই জন্য আমি আপনাদের সাথে আলোচনা করলাম আজকে। ওয়ার্লপুল ইন্ডিয়া, তো তিনটি যে স্টক আলোচনা করলাম আজকে, টেকনিক্যাল বিশ্লেষণ করছি, আলোচনা বলতে রেকমেন্ডেশন নয়, রিপিটেড আবার বলছি। এসডিবিএল, সোম ডিস্টিলারি, টেক্সম্যাকো ইনফ্রা, আর হচ্ছে ওয়ার্লপুল ইন্ডিয়া। নজরে রাখতে পারেন আগামী 3 মাস থেকে 6 মাসের পরিপ্রেক্ষিতে চার্টের কি ডেভেলপমেন্ট হচ্ছে, কি কি নেগেটিভিটি আসছে বা পজিটিভিটি আসছে। আর স্টাডির জন্য অবশ্যই ফান্ডামেন্টাল চেকটা কিন্তু করতে ভুলবেন না। চলুন যাই আমাদের পরবর্তী অধ্যায়। মোটামুটিভাবে স্ট্রং রিভার্সাল বলতে পারি, স্ট্রং বিভিন্ন ধরনের স্টকেরও রিভার্সাল আছে। ফলে আজকে 20টি বাংলায় এবং 20টি হিন্দি, যেটা পরবর্তী সময় পাবলিশ হবে হিন্দি হয়তো সানডেতে, ব্রেকআউট স্টকের পর্যায়ে আছে, যেগুলো আমার টেকনিক্যালি মনে হয়েছে এগুলো কোনো রেকমেন্ডেশন নয়। এই স্টকের মাধ্যমে মোমেন্টামটা যে ক্যারি হচ্ছে সেই ধরনের জিনিসগুলো আপনারা খুঁজে পেতে পারেন। ফলে আমার এই ইনপুটটাকে কাজে লাগিয়ে আপনারা এই চার্টগুলোকে আরও পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করতে পারেন। চলুন যাই ব্রেকআউট স্টকে। আলোচনার একদম শেষ পর্বে চলে এসেছি। মোটামুটিভাবে যে যতগুলো জিনিস নিয়ে আলোচনা করলাম, একটু যদি আপনারা মাথা খাটিয়ে চোখ নাক খোলা রেখে নেক্সট যে 10টা ট্রেডিং সেশন আছে, খুব টাইট ট্রেডিং সেশন হবে, একটু বোর হবেন মাঝে মাঝে, কিন্তু ভোলেটিলিটিটা খুব বাড়বে। সাবধানতার জন্য আমি 2-3টে কথা স্পেসিফিকভাবে বলবো। একটা হচ্ছে, দেখুন মোটামুটি আমার ব্যক্তিগতভাবে চার্ট দেখে যেটা মনে হয়েছে, যাই হোক না কেন ব্রেকআউট আর ব্রেকডাউন, এটা কিন্তু আমার ব্যক্তিগত ধারণা 1000 পয়েন্টের ভোলেটিলিটি হয়ে যেতে পারে। ফলে বি কেয়ারফুল ডেরিভেটিভ পার্টে যারা অংশ নেন। নেকেড ফিউচার বা ভুল সিদ্ধান্ত অনেক কিছু কাঠখড় পোড়াতে হতে পারে এবং অনেক বড় লোকসানের সম্মুখীন হতে পারেন। ফলে যারা মনে করছেন বাজার তাদের জন্য নয়, অ্যাভয়েড করুন বাজারকে, সাইডলাইন থেকে এনজয় করুন মার্কেটের আপস অ্যান্ড ডাউনস। আর দিস ইজ দ্য টাইম, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এই সময় অপশানস নিয়ে আপনারা কিছু ভাবতে পারেন, যাদের অপশানসের দক্ষতা আছে। আর যদি খুব সহজ সরলভাবে বলি, মনে হচ্ছে মার্কেটে একটু ইন্টারেস্ট নিচ্ছেন বা একটু স্পেকুলেটিভ করছেন, টু সাম এক্সটেন্ট কিছু ক্যালকুলেশনের সাহায্য নিয়ে কিছু করছেন, তাহলে আমার মনে হয় অপশান বায়ার দিকেই একটু যাওয়া উচিত। বায়ার বলতে সেটা কল অপশনও হতে পারে, সেটা পুট অপশনও হতে পারে, তাহলে লসটা লিমিটেড থাকবে।
ফলে যারা একটু ট্রাই করছেন বা চিন্তাভাবনা করছেন যে এই ভোলেটিলিটিটাকে কাজে লাগাবেন, তাদের জন্য আমার সতর্কীকরণ, অপশনস বায়ারের দিকে যান, স্ট্রাইক প্রাইস সিলেক্ট করুন, নিজস্ব ক্যালকুলেশন করুন, নিজেদের পড়াশোনা রাখুন। আমার টেকনিক্যালস চর্চাটা আপনাদের সাথে একটু কাজে লাগাতে পারেন। বাকি অপশানসের নানান ধরনের ক্যালকুলেশন যেগুলো আপনারা জানেন বা করেন, সেগুলোর ওপর ভরসা রেখে আগামী সময় পা ফেলতে হবে। তবে মনে রাখবেন যে এটা খুব ডেঞ্জারাস সময় আসতে চলেছে। ফলে মার্কেটে যতগুলো ভোলেটিল ইভেন্ট হয়, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ইভেন্ট যেটা 5 বছর ছাড়া হয়। ফলে বুঝতেই পাচ্ছেন ভোলেটিলিটিটা কতটা থাকতে পারে, তার আগাম আভাসটা অলরেডি আমরা পেতে শুরু করেছি। ফলে সেই সব চিন্তাভাবনা রেখে নিজের দোষ, নিজের ভুল, নিজের রাইট, সময় এসে গেছে পরীক্ষা নেবার, কাউকে দোষ দিয়ে লাভ নেই। আর ওই গড নোজ বলে ছেড়ে দিয়েও লাভ নেই। একটু পড়াশোনা করে চিন্তাভাবনা করুন, হয়তো সাকসেস আসতে পারে। আজকে এই পর্যন্ত রাখছি। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টের আশায় রইলাম। সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটা। আমি চেষ্টা করছি বাংলায় আপনাদেরকে ছোটো ছোটো ওয়েতে টেকনিক্যালসের কিছু ইনপুট দেওয়ার। কোনো রকম রেকমেন্ডেশন আমি হয়তো এই ব্লগ বা চ্যানেলের মাধ্যমে করি না, কিন্তু একটা ইনপুট দিই যেটা আপনাদের কাজে লাগতে পারে। যদি লাগে সেটাই আমার কাছে সার্থকতা। আজকে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। ততক্ষণের জন্য ধন্যবাদ, এবং এতক্ষণ আমার সাথে আমার অনুষ্ঠান দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।